জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911। কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। লেকচার নম্বর 10। লেকচার শিরোনাম আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ও বহুপাক্ষিক সংস্থা। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সংগঠনের পরিচয় বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফ এর ভূমিকা বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এডিবি এর ভূমিকা বর্ণনা করতে পারবে। আন্তর্জাতিক বহুপাক্ষিক সংস্থাসমূহের পরিচয় বর্ণনা করতে পারবে। সার্ক এর প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করতে পারবে। সার্ক এর উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। সার্ক এর সহযোগিতার ক্ষেত্র বর্ণনা করতে পারবে। সার্ক এর সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা করতে পারবে। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা করতে পারবে এবং ওআইসি এর সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা করতে পারবে। পর্যায়ে আলোচনা করছি বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন প্রসঙ্গে। মানব সভ্যতার শুরু থেকে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়। সময়ের সাথে তাল মিলিয়ে এই সকল কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক পরিমণ্ডল থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ফলে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের ধরন পাল্টেছে বহুগুণ। রাষ্ট্রীয় সীমানার বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তৈরি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন। এই সকল সংগঠন মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা, বিভিন্ন দেশের মুদ্রার ভারসাম্য রক্ষা, মুদ্রার বিনিময় হার তদারকি করা এবং অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য করার তাগাদা থেকেই এই সকল অর্থনৈতিক সংগঠনের সৃষ্টি। বিশ্বব্যাপী বহু অর্থনৈতিক সংগঠন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্ব ব্যাংক, আইএমএফ, আইডিএ, আইএফসি, এডিবি ও এমআইজিএ। বিশ্ব ব্যাংক দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। ফলে বিভিন্ন স্থানে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নরমান্ডিতে সামরিক বিমান হামলায় প্রচুর রক্তপাত হলে বিশ্বের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেয়। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে একটি সুষ্ঠু স্থিতিশীল বিশ্ব বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের জন্ম হয়। এর মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। এটি একটি অর্থ সংস্থা। 1945 সালের 27 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবন ও রাষ্ট্রসমূহের পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে এটি সৃষ্টি হয়।
এবং এই ব্যাংকের নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা IBRD। বিশ্ব ব্যাংক নামে পরিচিত এই অর্থনৈতিক সংগঠনটি 1946 সালের 25শে জুন কার্যক্রম শুরু করে। এই সময় এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নির্ধারিত হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে এই সংস্থার একটি চুক্তি হয় এবং 1947 সালের 15 নভেম্বর তা অনুমোদন লাভ করে। বর্তমানে এই সংস্থার সদস্য 191টি দেশ। বিশ্ব ব্যাংকের 4টি প্রতিষ্ঠান রয়েছে, যথা দি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা IBRD, দ্য ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বা IFC, দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন IDA, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি বা MIGA। বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন, অর্থনৈতিক সংকট কাটানো, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বিশ্ব ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই পর্যায়ে এই বিষয়গুলো আলোচনা শুনব। অবকাঠামোগত উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হল উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের রাস্তাঘাট, শিল্প কারখানা, সেতু সহ যাবতীয় ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া পাকিস্তানের বিমাতাসুলভ আচরণের কারণে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে খুব কম পরিমাণই অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্ব ব্যাংক এমত অবস্থায় এদেশের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের জন্য বিপুল পরিমাণ ঋণ সরবরাহ করে এদেশের অবকাঠামো ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে এবং এই উন্নয়ন কার্যক্রম অদ্যাবধি অব্যাহত রয়েছে। দাতা গোষ্ঠীর সমন্বয়। বিশ্ব ব্যাংক যে সমস্ত দাতা গোষ্ঠী বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে আসছে সেগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির সুষম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা। বিশ্ব ব্যাংক এদেশের সরকারি খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, পরামর্শ প্রদান, আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে এদেশের অর্থনৈতিক কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করে থাকে। IMF মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ব্রেটন উডস নামক স্থানে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের ফলশ্রুতিতে বিশ্ব ব্যাংকের সাথে সৃষ্টি হওয়া আরেকটি অর্থনৈতিক সংগঠন বা সংস্থা হল IMF। এই সংস্থাটিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বলা হয়ে থাকে। 1945 সালের 27 ডিসেম্বর এই সংস্থার কার্যক্রম শুরু হয় এবং প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বর্তমানে 187টি রাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য। মূলত সদস্য রাষ্ট্রগুলোর চাঁদার মাধ্যমেই এর তহবিল গঠিত হয় এবং
এই সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, বিনিময় মূল্য স্থিতিশীল করা, বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা, মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, রাষ্ট্রসমূহের জিডিপি বৃদ্ধি এবং ঋণ প্রদানের মতো কার্যক্রম করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফ এর ভূমিকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে আইএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে সকল খাতে এবং যে সকল ক্ষেত্রে আইএমএফ বাংলাদেশকে সহযোগিতা করছে সেগুলো আমরা পরের স্লাইডে আলোচনা শুনব। ঋণ সুবিধা। আইএমএফ এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিভিন্ন ধরনের ঋণ সুবিধা পেয়ে থাকে। এই সংস্থাটি বাংলাদেশকে মধ্যম মেয়াদী বিভিন্ন ঋণ সুবিধা দিয়ে থাকে, যেগুলো 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, এবং আমদানি বাণিজ্যের অর্থ সংস্থানের জন্য 1 বছর মেয়াদী এবং কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ সুবিধাও বাংলাদেশ এই সংস্থা থেকে পেয়ে থাকে। আইএমএফ থেকে বাংলাদেশ কখনো কখনো বাড়তি এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস হিসাবে সাহায্য উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। বিভিন্ন সময়ে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এই সংস্থাটি বাংলাদেশের ঋণের সুদও মওকুফ করে থাকে। আর্থিক সমস্যা সমাধানে পরামর্শ প্রদান। আইএমএফ বাংলাদেশকে অর্থনৈতিক বিভিন্ন সংকট মোকাবেলায় মূল্যবান পরামর্শ দিয়ে থাকে। এই সকল পরামর্শ গ্রহণ করে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের ব্যাপক ঘাটতি মোকাবেলা, দাম স্তরের ক্রমবৃদ্ধি, বাজেট ঘাটতি, আর্থিক, রাজস্ব এবং বিনিয়োগ ব্যবস্থার বিভিন্ন সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এই সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সুসংহত করতে প্রচেষ্টা চালিয়ে আসছে। লেনদেন ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আইএমএফ এর মূল্যবান পরামর্শ বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নীতি নির্ধারণে পরামর্শ প্রদান। আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সরকারকে শিল্পনীতি প্রণয়ন, বিনিময় হার নীতি গ্রহণ, বাণিজ্য নীতি প্রণয়ন এবং বাজেট প্রণয়ন সহ বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে মূল্যবান পরামর্শ দিচ্ছে। ফলে বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে তার কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে সক্ষম হচ্ছে। দারিদ্র্য হ্রাসে সহযোগিতা। আইএমএফ এদেশের দারিদ্র্য হ্রাস কর্মসূচি ও পরিবেশ সুরক্ষা নীতির সাথে রাষ্ট্রীয় নীতির সামঞ্জস্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ধারণের ভিত্তি হিসেবে জলাভূমি, নদ নদী, বনভূমি ও পরিবেশের সুরক্ষার পরামর্শ দিয়ে থাকে। সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমি রক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। কেবল পরামর্শই নয়, এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য এবং সংরক্ষণের জন্য আইএমএফ বাংলাদেশকে বিভিন্ন ঋণ ও সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি এডিবি প্রসঙ্গে। এডিবি এর পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলায় এশীয় উন্নয়ন ব্যাংক নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে এবং কার্যক্রম শুরু হয়
24 নভেম্বর 1966 তারিখে। এডিবি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। 1973 সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক তথা এডিবির সদস্যপদ লাভ করে। এডিবির বর্তমান সদস্য সংখ্যা 67টি রাষ্ট্র, যদিও প্রতিষ্ঠাকালীন সময়ে 13টি রাষ্ট্রের সমন্বয়ে এটি গঠিত হয়। এটি মূলত একটি বহুমুখী উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান। এশিয়া মহাদেশের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আর্থিক ও কারিগরি সাহায্য প্রদান করাই এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এর কার্যক্রম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিশাল ক্ষেত্র জুড়ে বিস্তৃত। অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে এই ব্যাংক সংশ্লিষ্ট। এছাড়া বেসরকারি উদ্যোগে উৎসাহ প্রদান, সরকারি খাতের ব্যবস্থাপনায় শক্তি বৃদ্ধি, মানব সম্পদের উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা সহ বিভিন্ন কাজে এই ব্যাংকটি সংশ্লিষ্ট রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এডিবি এর ভূমিকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই উন্নয়নের পেছনে যে সকল সংস্থার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এর মধ্যে অন্যতম হল এডিবি। এই সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, সরকারি খাতের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন এবং বিনিয়োগ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদেশের যে সকল খাতে এই সংস্থাটি সরাসরি সম্পৃক্ত থেকে উন্নয়ন কর্মকাণ্ডে গতি প্রদান করেছে, সে বিষয়ে একটু পরে বিস্তারিত আলোচনা হবে। অবকাঠামোগত উন্নয়ন। এডিবি বাংলাদেশের অর্থনৈতিক স্থায়ী উন্নয়ন এবং টেকসই উন্নয়নের জন্য এদেশের অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ এবং সাহায্য দিয়ে আসছে। বাংলাদেশের যে সমস্ত খাতে এডিবি সহযোগিতা করে আসছে সেগুলো হলো পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সুন্দরবনের বায়োডাইভার্সিটি প্রজেক্ট, ঢাকা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের সাংগঠনিক পুনর্গঠন, যমুনা ব্রিজ রেলওয়ে সংযোগ, গ্রামীণ ফোন টেলিযোগাযোগ প্রজেক্ট, মেঘনাঘাট পাওয়ার প্রজেক্ট, বীমা এবং পেনশন খাতের উন্নয়ন, পুঁজিবাজারের উন্নয়ন, কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী দারিদ্র্য বিমোচন এবং পল্লী প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। বেসরকারি খাতের উন্নয়ন। এডিবি এদেশের অর্থনৈতিক স্থায়ী উন্নয়নের জন্য সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও জোর দিচ্ছে। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং এদেশে উদ্যোক্তা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং নীতি নির্ধারণে সরকারকে সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন। বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা, জনসম্পদে রূপান্তর করার জন্য এডিবি বাংলাদেশকে পরামর্শ দিচ্ছে, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণের সহায়তা করছে, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদেরকে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে
মানব সম্পদের স্থায়ী উন্নয়নের জন্য এডিবি সহযোগিতা দিয়ে আসছে। বিনিয়োগ, এডিবি এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে এবং এইসব বিনিয়োগ থেকে উৎপাদিত আয় বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। একই সাথে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে এই বিনিয়োগ কাজ করছে। শিক্ষার উন্নয়ন, এডিবি এদেশের শিক্ষা বিস্তার, শিক্ষা সংস্কার এবং শিক্ষার আধুনিকীকরণে বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিয়ে আসছে এবং এডিবির সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, এডিবির বাংলাদেশে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল জনগোষ্ঠীর নিকট উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। এই সংস্থাটি এদেশের প্রান্তিক জনগণের উন্নয়ন লক্ষ্যে অঞ্চলভিত্তিক বিভিন্ন প্রকল্পের উন্নয়নে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আসছে। গ্রামের লোকের জীবন জীবিকার উন্নয়নের জন্য এসব এলাকার পরিবেশের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উন্নয়নের উপর এই সংস্থাটি জোর দিচ্ছে এবং সহযোগিতা করছে। জেন্ডার বৈষম্য দূরীকরণ, সারা বিশ্বে নারীর অধিকারের আন্দোলন পরিচালিত হচ্ছে। নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি, তাদের মর্যাদা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়নের আওয়াজ উঠছে। বাংলাদেশ যাতে করে এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে এবং এদেশের নারীদের উন্নয়ন ক্ষমতায়নের জন্য, নারীর অধিকার নিশ্চিতের জন্য বিভিন্ন কার্যক্রমে এডিবি বাংলাদেশকে পরামর্শ এবং সহযোগিতা দিয়েছে। নারীদের যাতে করে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং জনশক্তিতে পরিণত হতে পারে, এই জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে এডিবি। ব্যবস্থাপনার উন্নয়ন, এডিবি এদেশের প্রশাসন, পরিবহন, আর্থিক, সামাজিক এই সকল খাতের সরকারি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট খাতগুলোতে যথাযথ মূল্যায়ন ভিত্তিক সহায়তা করে আসছে। ফলে এইসব খাতের ব্যয়ভারের স্বচ্ছতা ও কার্য সম্পাদনের তাগিদ গুরুত্ব পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনায় থাকছে কয়েকটি বহুপাক্ষিক সংস্থা সম্পর্কে, যেগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত করছে অথবা বাংলাদেশের সকল সংস্থার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। প্রথমেই সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি মূলত 1985 সালে প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যা বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। রয়েছে সাপটা, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এটি সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। রয়েছে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল। এটিও দক্ষিণ এশিয়ার সংগঠন। সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক চুক্তি। রয়েছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামী রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংগঠন। রয়েছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, মূলত ইউরোপের
রাষ্ট্রসমূহের একটি বৃহৎ সংগঠন। রয়েছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তেল রপ্তানিকারক বিভিন্ন রাষ্ট্রের সংস্থা এটি। রয়েছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা নামে পরিচিত এই সংস্থার আলোচনা। এবং সর্বশেষ রয়েছে বিমস্টেক, যার পূর্ণরূপ বে অফ বেঙ্গল অ্যান্ড ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি রাষ্ট্রের একটি সংগঠন। মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছি সার্ক প্রসঙ্গে। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যা বাংলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে 1985 সালের 8 ডিসেম্বর এক সম্মেলনের মাধ্যমে এই সংস্থাটির যাত্রা শুরু হয়। পরবর্তীকালে এই সংস্থার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয় আফগানিস্তান। বর্তমানে এই সংগঠনটির সদস্য রাষ্ট্র 8টি। সার্কের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ এবং সার্কের প্রথম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। এই সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এবং এই অঞ্চলের রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়নের জন্য এই সংস্থাটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে এই সংস্থা থেকে সৃষ্টি হয় সাপটা ও সাফটা। সার্ক সনদে এই সংস্থার 8টি উদ্দেশ্যের কথা বর্ণনা করা হয়েছে, যথা দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সামাজিক অগ্রগতি সাধন, সাংস্কৃতিক উন্নয়ন এবং প্রতিটি দেশের মর্যাদা সমুন্নত রেখে সহাবস্থানের সকল প্রকার সুযোগ সৃষ্টি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমষ্টিগত আত্মনির্ভরশীলতা জোরদার করা, পারস্পরিক বিশ্বাস স্থাপন, সমঝোতা এবং অন্যের সমস্যা উপলব্ধি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে পরস্পরের মধ্যে সক্রিয় সহযোগিতা বৃদ্ধি করা, অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে সহযোগিতা বৃদ্ধি করা, সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যকার সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে একই লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে সহযোগিতা করা, এই অঞ্চলের শান্তি বজায় রাখা। সার্কের সহযোগিতার ক্ষেত্র। 1985 সালে সার্কের জন্মলগ্ন থেকে বিভিন্ন শীর্ষ সম্মেলনে সার্কের সহযোগিতার যে সকল ক্ষেত্রসমূহ চিহ্নিত হয়েছে সেগুলো হলো কৃষি ও পল্লী উন্নয়ন, জৈব প্রযুক্তি, যোগাযোগ, তথ্য এবং গণমাধ্যম, অর্থনীতি, জ্বালানি, পরিবেশ, তহবিল গঠন, মানব সম্পদের উন্নয়ন, আইন সংক্রান্ত, জনগণের সাথে যোগাযোগ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বিজ্ঞান ও প্রযুক্তি, সার্ক আলোচ্যসূচি, আঞ্চলিক পরিবহন পর্যবেক্ষণ এবং সার্ক পর্যটন। বাংলাদেশ ও সার্কের সম্পর্ক। সার্কের উদ্যোক্তা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সার্কের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1985 সালে প্রথম সম্মেলন এবং 2005 সালে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। সার্কের
উদ্যোক্তা হিসাবে বাংলাদেশ সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ অবাধ করার লক্ষ্যে 1993 সালে সার্কের একটি অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় সাপটা বা অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা চুক্তি। এর আওতায় 5000 পণ্য বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বেড়েছে। এছাড়া সার্কের সদস্য রাষ্ট্রগুলোর সাথে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ, প্রযুক্তির উন্নয়ন, রোগ ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে। এছাড়া পারস্পরিক সহযোগিতায় নানা ধরনের যৌথ কর্মসূচি বাংলাদেশের সাথে সদস্য রাষ্ট্রের পরিচালিত হচ্ছে। 1989 সালে সার্ক কৃষি তথ্য কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের কৃষি কারিগরি সহায়তা, কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা ইত্যাদি উদ্যোগ বাংলাদেশের সাথে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে সার্কের অগ্রযাত্রা সাফল্যমণ্ডিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা। দক্ষিণ এশিয়া একটি প্রাচীন ও বৈচিত্র্যময় জনপদ। এই অঞ্চলে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। 8টি দেশের জনসমষ্টি একত্রে সমগ্র পৃথিবীর জনসংখ্যার প্রায় 1/4। সার্ক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই অঞ্চলে আঞ্চলিক খাদ্য নিরাপত্তার সৃষ্টি, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, জৈব প্রযুক্তি, পরিবেশের উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, বনজ সম্পদের উন্নয়ন, দারিদ্রতা দূরীকরণ ইত্যাদি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এই সকল রাষ্ট্রের মধ্যে সার্ক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সার্ক মূলত দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আলোচনা করছি সাপটা বা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে। সার্কের অন্তর্গত দেশগুলোর মধ্যে নিকট বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার প্রয়াসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 1995 সালে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1995 সালের 7 ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। যদিও এই চুক্তির প্রস্তাবনা 1993 সালের 11 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গৃহীত হয়। এই চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যগুলো সার্কের দেশগুলোর মধ্যে অবাধে বা ন্যূনতম শুল্ক সাপেক্ষে চলাচল করতে পারে এরকম একটি ব্যবস্থা করা। এবং চুক্তিতে বলা হয় 2016 সালের মধ্যে বাণিজ্যের অন্তর্গত সকল পণ্য সামগ্রীর উপর সব রকম আন্তর্দেশীয় শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। সাফটা এর পূর্ণরূপ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, বাংলায় একে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা বলা হয়। এটি মূলত একটি চুক্তি যা 2004 সালের 6 জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে সার্কের 12তম সম্মেলনে গৃহীত হয়। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য এলাকা গঠনে সম্মত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন 7টি সার্ক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। চুক্তিতে বলা হয় 2016 সালের মধ্যে
বাণিজ্যের অন্তর্গত সকল পণ্য সামগ্রীর উপর সব রকম আন্তর্দেশীয় শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। সেই অনুসারে 2006 সালের 1 জানুয়ারি থেকে সাফটা চুক্তি কার্যকর হয় এবং প্রথম পর্যায়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তাদের শুল্ক 20% নামিয়ে আনে। 2000 সালের মধ্যে সেই শুল্ক 20% থেকে কমিয়ে 0%-এ নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। সার্কের তুলনামূলক স্বল্পোন্নত দেশ হিসাবে নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান এবং মালদ্বীপ শুল্ক হ্রাসের জন্য বাড়তি 3 বছর সময় পায়। সাফটার মূল উদ্দেশ্য ছিল চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সুবিধা ও শুল্ক হ্রাসের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বহির্বাণিজ্যের সম্প্রসারণ তথা এই অঞ্চলের সার্বিক অর্থনীতির উন্নয়ন সাধন এবং বাণিজ্য ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সামষ্টিক উদ্যোগের মাধ্যম দিয়ে অপসারণ। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছি ওআইসি, যার পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বাংলায় একে ইসলামী সহযোগিতা সংস্থা নামে অভিহিত করা হয়। এটি মূলত সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংগঠন। 1969 সালের 21 আগস্ট ইসরায়েল কর্তৃক মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট মুসলিম বিশ্বের ক্ষোভ এবং নিন্দা থেকে এরকম একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সে অনুযায়ী 1969 সালের সেপ্টেম্বর মাসের 22 থেকে 25 তারিখ পর্যন্ত 24টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে নিয়ে মরক্কোর রাজধানী রাবাতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 25 তারিখ ওআইসি গঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নিযুক্ত করা হয়। বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা 57টি। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসি মূলত মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা, তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি করা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য সৃষ্টি করা হয়। আলোচনা করছি ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে। মুসলিম বিশ্বের বৃহৎ সংগঠনের পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে 1974 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করে। তখন থেকে বাংলাদেশ এই সংস্থার বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করে মুসলিম বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। বর্তমান সময়ে ওআইসির সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রতিষ্ঠিত এবং ওআইসির বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রয়েছে। এর ফলে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। একই সাথে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করে আসছে। মুসলিম বিশ্বের বাংলাদেশের জনশক্তি রপ্তানির মাধ্যমে এবং বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন লাভে সক্ষম হচ্ছে। আলোচনা করছি ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন প্রসঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে সমগ্র বিশ্বে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। এই ধ্বংসযজ্ঞ থেকে ইউরোপের জনগণকে রক্ষা করার জন্য, পারস্পরিক সমস্যাসমূহ সমাধানের জন্য এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য ইউরোপের রাষ্ট্রনেতাদের প্রয়োজনের তাগিদেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা। শুরুর দিকে কাউন্সিল অফ ইউরোপ, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি
ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইত্যাদি নামে ইউরোপের সংগঠন তৈরি হয়, যা 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির পরিধি ব্যাপকতার হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এ রূপান্তরিত হয়। শুরুতে এর সদস্য রাষ্ট্র ছিল 15টি দেশ, বর্তমানে তা 27টি দেশে উন্নীত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের জন্য এর 9টি অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। এগুলো হলো ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ অডিটর্স, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিটি, কমিটি অফ দ্য রিজিয়নস, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। 1999 সালের 1 জানুয়ারি ইইউভুক্ত দেশগুলোর মধ্যে একক মুদ্রা হিসাবে ইউরো প্রচলন শুরু হয়। বর্তমান সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন একটি শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন হিসাবে সারা বিশ্বে বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা পালন করে যাচ্ছে। ওপেক এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। 1949 সালে ভেনেজুয়েলার উদ্যোগে বিশ্বের তেল রপ্তানিকারক রাষ্ট্রগুলোর এই সংগঠনের যাত্রা শুরু হয়। এটি বিশ্বব্যাপী তেলের উৎপাদন, বিতরণ এবং মূল্য স্থিরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা বিশ্বে তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং তেলের মূল্য স্থিতিশীলতা রাখার জন্য ওপেক বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংস্থার সদস্য রাষ্ট্র হলো 12টি, তন্মধ্যে মধ্যপ্রাচ্য থেকে 6টি, আফ্রিকা থেকে 4টি এবং দক্ষিণ আমেরিকা থেকে 2টি অন্তর্ভুক্ত রয়েছে। সদস্য রাষ্ট্রগুলো হলো লিবিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, ইরাক, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইকুয়েডর ও ভেনেজুয়েলা। বিমস্টেক এর পূর্ণরূপ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি মূলত বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 60টি দেশের অর্থনৈতিক একটি সংস্থা। এ অঞ্চলের দেশসমূহের বহুমুখী অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নের জন্য এটি গঠিত হয়। থাইল্যান্ড এই সংস্থাটির অন্যতম প্রধান উদ্যোক্তা। বর্তমানে এর সদস্য রাষ্ট্র 60টি: বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। বিমস্টেকের সদর দপ্তর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। 6 জুন 1997 সালে এই সংস্থাটি গঠিত হলেও 2017 সালের মধ্যে এই সংস্থাটির টার্গেট ছিল বিমস্টেকভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা। ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বাংলায় বিশ্ব বাণিজ্য সংস্থা নামে সংস্থাটি পরিচিত। এই সংস্থাটি মূলত পূর্বের গেট এর উত্তরসূরি। বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা রক্ষার জন্যই এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। গেট প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে, আর এর উত্তরসূরি এই ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি। এই সংস্থাটি বর্তমান বিশ্বের বাণিজ্য ঝুঁকি মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছে
বিশ্বের 153টি রাষ্ট্র এর সদস্য। সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। ডব্লিউটিও এর বর্তমান মহাসচিব ফ্রান্সের নাগরিক প্যাসকেল লেমি। বাংলাদেশ 1 জানুয়ারি 1995 সালে 124তম সদস্য হিসাবে এই সংস্থায় অন্তর্ভুক্ত হয়। এই সংস্থাটি বিশ্ব বাণিজ্যে উন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ও নিরাপদ থাকবে।